আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.net এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের 123 নম্বর এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তবে এপিসোডে যাবার আগে বলতে চাই যে অনেকটা লম্বা একটা বিরতির পরে আমরা আপনাদের মাঝে ফিরলাম। তো কিছু ব্যক্তিগত সমস্যা এবং পারিবারিক প্রবলেমের জন্য আসলে সবসময় সবগুলো কাজ করা সম্ভব হয়ে ওঠে না। আশা করি এখন থেকে আবারও রেগুলার আপনাদের সামনে চলে আসবো। আপনাদের বেশ কিছু ঘটনা আমার কাছে পেন্ডিং অবস্থায় আছে। আমি চেষ্টা করব একে একে সেই ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আপনারা যদি চান তাহলে আমরা এই চ্যানেলটাকে অবশ্যই রাখবো। আর যদি আপনাদেরকে চ্যানেলটা কোনো আনন্দ দিতে না পারে বা আপনার যদি মনে হয় যে আপনি আমাদেরকে শুনবেন না, তো এই জিনিসটা আপনার আমাকে জানাতে পারেন। তাহলে আপনার আসলে চ্যানেলটা রান রাখার কোনো কারণ আসলে আমাদের কাছে নেই। বিকজ আমরা যেই জিনিসটা করে থাকি সেটা সম্পূর্ণ আপনাদের জন্য। তো ক্ষমা প্রার্থনা করছি অনেকদিন দেরি করে আসার জন্য। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের 123 নম্বর এপিসোডের ঘটনায়। তবে সবার আগে আপনাদেরকে বলে রাখি, রমজান মাসের অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা আপনাদেরকে। এই মাসটা সকলেই আশা করি আমাদের বন্দিগি করে কাটাবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকে শুক্রবার এবং আমাদের 123 নম্বর এপিসোড। ঘটনা যাবার আগে শুরুতে বলতে চাই যে আপনি যদি চান আমাদেরকে ইমেল করতে, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস void.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। চলে যাই আমাদের আজকের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রেন ভাই এবং ভয়.net-এর সকল শ্রোতা বন্ধু। আমি তানভীর হাসান বলছি, বগুড়ার মহাস্থানগড় এলাকা থেকে। আমি আজ আপনাদের সামনে এমন এক হাড় হিম করা ঘটনা শোনাবো, যা শোনার পর থেকে আমার নিজের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ঘটনাটি আমি শুনেছি আমাদের এলাকার এক বয়স্ক চাচার কাছে। ওনার নাম মোতালেব মিয়া। উনি একসময় মহাস্থানগড়ের আশেপাশে পাহাড়ের দ্বারায় কাজ করতেন। ওনার সাথে আমার দেখা হয় গত সপ্তাহে মহাস্থানগড় সংলগ্ন এক নির্জন চায়ের স্টলে। শীতের রাত ছিল আর চাচা আগুনের কুণ্ডলীর সামনে বসে থরথর করে কাঁপছিলেন। আমি কৌতূহলী হয়ে ওনার পাশে বসে জিজ্ঞেস করলাম যে ওনার কি হয়েছে। তখন উনি আমার দিকে তাকিয়ে ওনার জীবনের ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা খুলে বললেন। ঘটনাটি ওনার এক আত্মীয়র জীবনে ঘটেছিল। আর এই ভাই, মোতালেব চাচার বলা কথাগুলো আমি পরিবর্তন না করে হুবহু আপনার সামনে তুলে ধরছে। বলছেন মোতালেব মিয়া। ঘটনাটা আমার এক ভাগ্নির, নাম ছিল শিউলি। তখন সে এসএসসি পরীক্ষা দেবে। পড়াশোনায় খুব ভালো ছিল মেয়েটা। সেই বছর শীত যেন একটু বেশি পড়েছিল। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে কুয়াশা আর বাতাসের তীব্রতায় মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে পড়ত। শিউলিদের গ্রামটা ছিল বেশ নির্জন, চারদিকে খোলা মাঠ আর বড় আম বাগান। হঠাৎ সকালে গণিত প্রাইভেট পড়তে ও অনেক পথ হেঁটে যেত। গ্রাম্য এলাকায় তখন শীতের সকালে 2-4টা দুধার মতো সাদা কুয়াশায় ঢেকে থাকত। পাশের মানুষটাকেও যেন দেখা যেত না। শিউলি আর তার 2 কাজিন মিলে প্রতিদিন সকালে সেই কুয়াশা ঠেলে মাস্টারের কাছে পড়তে যেত। কিন্তু সে নির্দিষ্ট দিনটিতে ওর 2 কাজিন অসুস্থতার অজুহাত দিয়ে যেতে রাজি হল না। বাড়ির মুরব্বীরা একা যেতে মানা করল, কিন্তু শিউলি নাছোড়বান্দা। পরীক্ষার দুশ্চিন্তায় সে একাই পড়তে গেল। আর রাস্তাটা ছিল একেবারেই জনশূন্য। কুয়াশা এতটাই ঘন ছিল যে শিউলি মনে করছিল যে যেন সাদা কোনো একটা দেয়ালের ভিতর দিয়ে সে হাঁটছে। হঠাৎ রাস্তার মাঝখানে এসে সে থমকে দাঁড়ালো। কুয়াশা ছিল বিশাল আকার একটা কালো ছায়া ওর সামনে এলো। সেটা ছিল একটা কুচকুচে কালো রঙের ষাঁড়। এত বড় ষাঁড় শিউলি আগে কোনোদিনও চোখে দেখেনি। ষাঁড়টাও নাড়াচাড়া করছিল না, শুধু ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। শিউলি লক্ষ্য করল ষাঁড়টার চোখের ভেতরে কোনো মনি নেই, শুধু আগুনের মতো লাল দুটো গর্ত দাউ দাউ করে চলছে। ওর বুকের ভেতর ধক করে উঠল। চারপাশের বাতাস যেন হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ষাঁড়টার নাক দিয়ে যে নিঃশ্বাস বেরোচ্ছিল তা সাধারণ মানুষের মতো ছিল না, যেন ঘন কালো ধোঁয়ার মতো কুয়াশায় মিশে যাচ্ছে। শিউলি ওখান থেকে পালাতে চাইল, কিন্তু ওর পা যেন মাটিতে গেঁথে গেছে। ঠিক সেই মুহূর্তে ষাঁড়টা একটা অদ্ভুত শব্দ করল, যেটা কোনো পশুর ডাক ছিল না। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসাথে মাটির নিচ থেকে আর্তনাদ করছে।
ভয়ে জ্ঞান হারানোর উপক্রম হলে শিউলি পাশ কাটিয়ে ক্ষেতের আইল দিয়ে দৌড়াতে শুরু করে। সামনেই একটা জরাজীর্ণ করে করে দেখতে পায় সে এবং সজোরে ধাক্কা দিতে থাকে। ভেতর থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলেন। ওনার চেয়ারে ছিল অস্বাভাবিক রকমের ফ্যাকাশে, আর গায়ের চামড়া যেন ঝুলে পড়েছিল। শিউলি ওনাকে শার্টটার কথা বললে বৃদ্ধা আটকে উঠলেন। তিনি কাপা গলায় বললেন, আল্লাহর অশেষ রহমতে তুই এখনো জ্যান্ত আছিস মা। ওটা তো কোনো সাধারণ জানোয়ারি না, ওটা হলো এই এলাকার রক্তক্ষেক অভিশাপ। বৃদ্ধা শিউলিকে বাড়ির পেছন রাস্তা দিয়ে এগিয়ে দিতে লাগলেন। পরে হাঁটতে হাঁটতে বৃদ্ধা ফিসফিস করে বলতে লাগলেন, এই যে শার্টটা সে দেখলো, এটা নির্দিষ্ট কিছু সময়ে বের হয়, বিশেষ করে যখন পৃথিবী আর পাতালের পর্দা হালকা হয়ে যায়। বৃদ্ধার গলার স্বর শিউলির কাছে খুব অদ্ভুত মনে হচ্ছিল যেন কোনো ধাতব কিছু ঘষার শব্দ হচ্ছে। বৃদ্ধা যখন ওকে মেইন গেটে রাস্তায় নামিয়ে দিলেন, তখন শিউলি পেছনে ফিরে দেখলেন বৃদ্ধা সেখানে নেই। মুহূর্তের মধ্যেই যেন কুয়াশায় মিলিয়ে গেছে। সে রাতে ঘটল অন্যরকম তাণ্ডব। ওই বৃদ্ধার ছেলের একটা মুদির দোকান ছিল, তার নাম ছিল কাশেম। কাশেম ছিল বেশ সাহসী যুবক। সে রাতে দোকানে একাই ছিল। দোকানে রাতের বেলা ডাকাত পড়ার ভয়ে রাত তখন আনুমানিক ৩টা। হঠাৎ কাশেমের মনে হলো ফজর আজান দিচ্ছে, কিন্তু আজানের শব্দটা ছিল বিকৃত। শব্দগুলো যেন পেছনের দিক থেকে উচ্চারিত হচ্ছিল। কাশেম বিভ্রান্ত হয়ে উজু করার জন্য দোকানের বাহিরে বেরোতেই দেখল সামনে সেই বিশাল কালো শার্টটা দাঁড়িয়ে। শার্টটার অবয়ব তখনও আরো দানবীয়। কাশেম ভয় না পেয়ে সামনে এগোতে গেলে শার্টটা অমানুষিক ক্ষিপ্রতে ওকে আক্রমণ করে। শার্টটা শুধু ওকে লাথিই মারেনি, বরং ওর গায়ের ওপর দিয়ে হেঁটেও চলে যায়। কাশেম অনুভব করলো তার হাড়গুলো যেন গুঁড়ো হয়ে যাচ্ছে। কাশেমের আর্তনাদ কুয়াশায় ঢাকা পড়ে গেল। শার্টটা হঠাৎ কাশেমের কানে মুখ নিয়ে এলো এবং কাশেম শুনতে পেল সেই পশুর মুখ দিয়ে একটা ঠান্ডা কণ্ঠস্বর বের হচ্ছে, তোর মায়ের হাতের মাংস খেয়ে আজ রাতে তৃপ্তি হয়নি কাশেম, এখন তোর পালা। কাশেম বুঝতে পারল ওই বৃদ্ধার কেউ নয়, ওই অশুভ সত্তারই একটি অংশ। কাশেম কোনো মতো হামাগুড়ি দিয়ে বাড়ি ফিরে এলো। এসে রাতে দরজায় আচার খেল। ও স্ত্রী দরজা খুলেই দেখল কাশেমের সারা শরীরে কোনো মাংসই নেই, শুধু চামড়ার উপরে হাড় ঝুলে আছে। ওর মুখ দিয়ে গল গল করে কালো রঙের বমি হচ্ছে এবং সেখান থেকে বোটকা গন্ধ বের হচ্ছে। ও শুধু একবার বলতে পেরেছিল, ওটা সার, ওটা মানুষ, জানি না ওটা আমাকে কি লেখাবে। কথাটি শেষ করার সাথে সাথেই কাশেমের শরীরটা একটা ঝটকা দিয়ে উল্টে গেল। ওর চোখ দুটো সাদা হয়ে ওপরের দিকে উঠে গেল এবং মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ শরীরটা কুচকে কালো হয়ে গেল। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ যেন সমস্ত রক্ত শুষিয়ে নিয়েছে। পুরো গ্রামে এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে মানুষ আর রাতের বেলা দিনের বেলাতেও বের হতে সাহস পায় না। শিউলি এরপর থেকে প্রায় স্বপ্ন দেখত সে শার্টটা ওর বিছানার পাশে এসে দাঁড়িয়ে। একদিন রাতে শিউলি লক্ষ্য করল ওর ঘরের দেয়ালে রক্তের মতো লাল অক্ষরে কিছু লেখা ফুটে উঠেছে। সেখানে লেখা ছিল যে শিউলি বেঁচে গেছে কারণ ওই যেন একজন পুরুষ মানুষের উৎসর্গ সেই শার্টটা চেয়েছিল। শিউলির মনে পড়ে গেল ওই বৃদ্ধার কথা, যিনি ওকে সাহায্য করেছিলেন। আসলে কি সাহায্য করেছিলেন নাকি শিউলিকে টোপ হিসেবে ব্যবহার করে কাশেমকেও এই অশুভ সত্তার সামনে ঠেলে দিয়েছিলেন? কারণ ওই দিন ওই বৃদ্ধা যে রাস্তায় নিয়ে গিয়েছিল সেই রাস্তার শেষ মাথাতেই ছিল কাশেমের দোকান। শিউলির বাবা পরে জানতে পারেন যে ওই এলাকায় এমন কোনো বৃদ্ধাই বাস করত না। যে কুড়ে ভর্তির কথা শিউলি বলেছিল সেটি বহু বছর আগে অগ্নিকাণ্ডে পুরো ছাই হয়ে গিয়েছিল এবং সেখানে এক মা তার ছেলেকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, কারণ তাদের বিরুদ্ধে উইচক্রাফটের অভিযোগ ছিল। মূলত সেই শার্টটি ছিল ওই মৃত মায়ের পালিত কোনো জিন। আর প্রতি বছর শীতের সময় ফিরে আসে এই জিনিসটা এবং পুরাতন অপমানের প্রতিশোধ নেয়। যারা একা কুয়াশার ভেতরে পথ হারায় তাদেরকেই টার্গেট করে। কাশেমের মৃত্যুর পর গ্রামে আরো এমন অনেক ঘটনা ঘটল। পাহারা তারা জানতো যে তারা রাতের বেলা কুয়াশার ভেতরে উটিকায় কোনো কিছু ছায়াকে দৌড়াতে দেখে এবং শোনা যায় কোন এক বৃদ্ধার খিলখিল হাসির শব্দ। মোত্তারেব চাচা আমাকে বলেছিলেন যে শিউলি এখনো মাঝরাতে চিৎকার করে ওঠে। সে অনুভব করে ওর ঘাড়ের কাছে কেউ খুব গরম নিঃশ্বাস ফেলছে। শিউলির শরীরে এখনো কালো কালো ছাপ এগুলো দেখা যায়, ঠিক তেমনটাই যেমনটা সারের গায়ে ছিল। ভাই, এই রহস্য আজ উন্মোচিত হয়নি। ওই রহস্যময় সার কেনই বা আসে বা এটা আসলে কোত্থেকে এসেছে কেউ জানে না। বেসিক্যালি আমরা আধুনিক যুগে বাস করলেও এমন কিছু শক্তি আশেপাশে ঘুরে বেড়ায় যেটার ব্যাখ্যা আমরা দিতে পারি না। মোত্তারেব চাচা যখন ঘটনা শেষ করলেন আমি দেখলাম ওনার সারা শরীর ঘেমে আছে,
যদিও তখন বাইরে হাত কাঁপানো শীত। উনি উঠে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে বললেন, সাবধানে থাকেন বাবা, কুয়াশা বা এমন জায়গায় কোনো কিছু দেখা যায় না, এরকম জায়গায় যাবেন না। আমার কাছে হঠাৎ মনে হলো ওনার চোখে মনিগুলো যেন কেমন লাগছে। এরপর আমি আর কোনো কথা বাড়ালাম না। ওই এলাকায় সেখানে আমার বেশি দিন থাকা হয়নি। মোতলেব চাচা ঘটনাটি শেষ করার পর আমি আপনাকে বলতে চাই ভাইয়া, এই ঘটনাটি যখন আমি শুনছিলাম আমি ফিল করতে পারছিলাম। আমি নির্জন রাস্তা দিয়ে ফেরার সময় প্রতি পদে মনে হচ্ছিল আমার পেছনে কোনো অতিকায় জানোয়ার দাঁড়িয়ে আছে। এই ঘটনার পর থেকে আমি আর কখনো কুয়াশাচ্ছন্ন রাতে মহাস্থানগড় আশেপাশে যাইনি। এমনকি বাড়িতেও আমি একা থাকতে ভয় পাই। প্রতিটি খসখস শব্দ হলে আমার মনে হয় কালো শার্টটা বুঝেই আমার ওখানে দাঁড়িয়ে আছে, নখ দিয়ে আচর করছে। শিউলির কথা ভাবলে আমার কষ্টটা হয়। মেয়েটা অকালেই শেষ হয়ে গেল, অশরীরী বিভীষিকার কবলে পড়ে। প্রিয় লিসেনার্স, আপনারা যে যেখানে থাকুন শান্তিতে থাকবেন। প্রকৃতির কিছু রহস্যই থেকে যাক, তা উদ্ঘাটন করার কোনো দরকার নেই। ধন্যবাদ রিন ভাই আপনাকে এবং ভয়.নেটের সকল শ্রোতাদের। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি মানসিক আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারি। শোয়ের প্রত্যেকটি এপিসোড আমি নিয়মিত শুনি, কিন্তু কখনো ভাবিনি আমার নিজের কোনো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তবে মনের ভার কমাতে আপনাদের কাছে এই ঘটনাটা বলা আসলে দরকার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তানভীর হাসান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। অনেকদিন পরে ফিরে এলাম এবং একটা ঘটনা শেয়ার করলাম আপনাদের কাছে। এই স্টোরি যদি কোনো সত্যতা আপনাদের কাছে থাকে অবশ্যই জানাতে পারেন। আমরা অবশ্যই সত্যি স্টোরি শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে শুক্রবার ছিল, অর্থাৎ আজকে তারিখ ছিল 27। আমরা এরপরে ফিরে আসবো আগামী মঙ্গলবারে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমরা আবারও ক্ষমা প্রার্থনা করছি আপনাদের সামনে এত দেরি করে ফিরে আসার জন্য। আশা করি এখন থেকে রেগুলার আপনাদের সাথে থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভয়.নেট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।